নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সেরা 10। শুরুতেই নজর রাখবো দেশের খবরের দিকে। মুম্বাই থেকে গোটা দেশের কাছে গণতন্ত্র রক্ষা ও বিজেপিকে ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই সফরের দ্বিতীয় দিনে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের আগে নাগরিক সমাজের সঙ্গে আলাপচারিতায় বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই পরবর্তী দেশের প্রধানমন্ত্রী কে হবেন প্রসঙ্গে মমতা বলেন, প্রধানমন্ত্রী কে হবে তা পরে পরিস্থিতি ঠিক করবে। গণতন্ত্র রক্ষা করাটাই মূল বিষয়। চরম দক্ষিণপন্থীদের হাতে দেশ আক্রান্ত। বিজেপিকে রাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুত করতে হবে। বিজেপিকে বোল্ড আউট করাই প্রধান লক্ষ্য বলে জানালেন তিনি। বিজেপি বাংলার ঐক্য নষ্ট করতে চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কোনো আলোচনা ছাড়াই বিজেপির কৃষি আইন প্রত্যাহার নিয়েও সরব হন তিনি। উত্তরপ্রদেশ নির্বাচনের জন্যই কৃষি আইন প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আইন প্রত্যাহার নিয়ে কোনো আলোচনা করেনি কেন্দ্র। আলোচনা সভা থেকে সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী। কোথাও একসঙ্গে, কোথাও আবার আলাদা, কখনো আবার হাত শিবির ভেঙেই জোড়া ভুলে দলে দলে যোগ। সুস্মিতা দেব, কীর্তি আজাদ, অশোক তনওয়ার থেকে মেঘালয়ের 12 জন বিধায়ক সহ মুকুল সাংমা তৃণমূলে যোগ বিভাজনের রেখাটা যেন আরও স্পষ্ট করে দিয়েছে। এমন পরিস্থিতিতে বিজেপি বিরোধী যুদ্ধে তৃণমূল এবং কংগ্রেসের সমীকরণ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। মুম্বাই সফরে গিয়ে সমস্ত জল্পনার জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিদ্বজ্জনদের বৈঠকে মমতা এক প্রশ্নের উত্তরে সাফ জানান, রাস্তায় নেমে লড়াই করতে হবে। It depends on state to state. India is a vast country. And India, there are so many multi-political system is also there. So what is going on Maharashtra, why we will be disturbing that system? That we are not. Where there is no possibility, where Congress is not going to compromise. The fight means, compromise means they are not fighting the battles. There BJP is growing. There we will not allow BJP to grow. There we have to work together. অন্যদিকে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, यूपीए বলে এখন আর কিছু নেই। क्या यूपीए? अभी यूपीए नहीं है। यूपीए क्या है? क्या करेगा बैठ के? কৃষক মৃত্যুর তথ্য খারিজ কেন্দ্রের। 1 বছরেরও বেশি সময় ধরে চলা দীর্ঘ আন্দোলনে কোনো কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেনি বলে সংসদে জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। গত বছরে কেন্দ্রের নয়া 3 কৃষি আইন পাস হওয়ার পরই বিরোধিতায় নামেন কৃষকেরা। কেন্দ্র নিজের সিদ্ধান্তে অনড় থাকায় আন্দোলনের পথ বেছে নিতে হয় তাদের। দিল্লির বিভিন্ন সীমানায় অবস্থান বিক্ষোভে বসেন কৃষকরা। দীর্ঘ আন্দোলনে প্রাণ যায় অনেকের। কখনো আবার রহস্যজনকভাবে কৃষকদের দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে কেন্দ্রের সিদ্ধান্তে অনড় থাকায় হতাশ হয়ে প্রাণ দিতে হয়েছে তাদেরকে। তবে সেই সমস্ত অভিযোগই খারিজ করে দিল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। সংসদে তিনি বলেন, 1 বছরেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে কোনো কৃষকের মৃত্যুর তথ্য সরকারের কাছে নেই, ফলে ক্ষতিপূরণ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 8,954 জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা 3,45,96,776। গত 24 ঘন্টায় দেশে সংক্রমণে মৃত্যু হয়েছে 267 জনের। এখনো পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 4,69,247 জনের। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন অনেকে। দেশে গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 10,207 জন। এদিকে কেরলে দৈনিক সংক্রমণ 4,723, মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ 678। দিল্লিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ওমিক্রন ঠেকাতে ট্রিপল টি এর ওপরেই জোর দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ট্রিপল টির অর্থ টেস্ট, ট্র্যাক ও ট্রিট স্ট্র্যাটেজি। মঙ্গলবারের বৈঠকের পর সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কঠোরভাবে করোনাবিধি মেনে চলতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। আরটি-পিসিআর ও র্যাট পরীক্ষার সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। সংক্রমণ বাড়ার উপরে নির্ভর করে ক্লাস্টার ও হটস্পট জোন চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও সংক্রমণ রুখতে সুষ্ঠু পরিকাঠামো, ওষুধ মজুদ, হোম আইসোলেশনের মতন ব্যবস্থা করার কথা বলা হয়েছে। পজিটিভ রিপোর্টের ক্ষেত্রে জিনোম সিকুয়েন্সিং পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য ও জেলা স্তরের সমন্বয়ে জোর। টিকাকরণে সুব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে। উপত্যকায় বড়সড় সাফল্য ভারতীয় সেনার। নিকেশ, জৈশ-ই মোহাম্মদের 2 শীর্ষ জঙ্গি। পুলওয়ামায় গুলির লড়াইয়ে মৃত্যু হয় জৈশ কমান্ডার ইয়াসির পারে এবং পাক মদতপুষ্ট জঙ্গি ফুরকানের। আইডি তৈরিতে সিদ্ধহস্ত জৈশ কমান্ডার ইয়াসির পারে।
এদিকে মমতার মুম্বাই সফরের মধ্যেই কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে সংগঠিত করা অসম্ভব বলে মন্তব্য করেন শরদ ঘনিষ্ঠ এনসিপি নেতা নবাব মালিক। মমতার সঙ্গে বৈঠকের পর উল্টো সুর শোনা গেল শরদের গলায়। একপাশে নবাব ও অন্য পাশে মমতাকে নিয়ে এনসিপি নেতা জানিয়ে দিলেন এই পরিস্থিতিতে সবাইকে একজোট হতে হবে, বিজেপির বিরুদ্ধে যে দলই আসতে চাইবে তাকেই স্বাগত। কিন্তু 2021 নির্বাচনে মমতা পথে নেমে লড়াই করেছিলেন বলেই নির্বাচনে অভাবনীয় ফলাফল হয়েছে। মমতা তার অভিজ্ঞতা থেকেই একথা বলেছেন বলে জানিয়ে দেন শরদ পাওয়ার। कांग्रेस या किसी को लेना सीधी बात एक है कि those who are against BJP, if they will come together, they are welcome. आज वेस्ट बंगाल में ममता जी की जो जीत हुई वो फील्ड और लेवल पर काम करने वाले लाखों तृणमूल कांग्रेस के जो साथी है उनकी मेहनत से वो वहाँ की जीत हो गई और इसलिए उनका पर्सनल जो एक्सपीरियंस है वो उन्होंने किया, हम उनका स्वागत करते हैं। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। নজর রাখবো বাংলার খবরের দিকে। বিজেপি দলটা অবলুপ্তির পথে, ক্ষমতায় টিকে থাকতে হলে মানুষের মন জয় করতে হয়, যা বিজেপি নেতা নেত্রীরা করতে ব্যর্থ। সেই প্রভাবই দলের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিজেপির পুরো বৈঠক চলাকালীন রূপা গঙ্গোপাধ্যায়ের বৈঠক ত্যাগ প্রসঙ্গে কটাক্ষ ফিরহাদ হাকিমের। নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপ্রধান হিসেবে বিদেশে যান। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বিনিয়োগ আনার স্বার্থে শিল্পপতিদের কাছে গেছেন, সেটা রাজ্যের স্বার্থেই। তথাগতের মুম্বাই সফর কটাক্ষে পাল্টা মন্তব্য ফিরহাদ হাকিমের। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। পুরো নির্বাচনে বুথের নিরাপত্তায় বিশেষ নজর রাজ্য নির্বাচন কমিশনের। কলকাতা পুরো নির্বাচনে নিরাপত্তা থাকবে পর্যাপ্ত। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে চলেছে দফায় দফায় আলোচনা। আগামী কয়েকদিনের মধ্যেই বুথের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ বাহিনীর বিন্যাস কী হবে তা জানা যাবে। 2015 সালে কলকাতা পুরসভা নির্বাচনে সশস্ত্র পুলিশ বাহিনীর সংখ্যা ছিল একটা বুথের ক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, 2 জন সশস্ত্র পুলিশ ও 2 জন লাঠিধারী কনস্টেবল। বুথের সংখ্যা অনুযায়ী বেড়েছিল সশস্ত্র পুলিশ বাহিনী। 2015 সালে কলকাতা পুর নির্বাচনে ছিল 27,000 কলকাতা পুলিশ। রাজ্য পুলিশের সংখ্যা ছিল 5,000। এবার সেই সংখ্যা আরও বাড়বে বলে জানা যাচ্ছে। এবারে কলকাতা পুর নির্বাচনে 1,707টি ভোট কেন্দ্র রয়েছে, 4,742টি বুথ। 2015 সালে ভোট কেন্দ্র ছিল 1,504টি, বুথ ছিল 4,704টি। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে সশস্ত্র পুলিশের সংখ্যা। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেসের সিংহভাগ প্রার্থী মনোনয়ন জমা দিলেও অনেকটাই পিছিয়ে গেরুয়া শিবির। সোমবার বিকেলে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। মঙ্গলবার রাত পর্যন্ত মনোনয়ন দেন মাত্র 22 জন। বুধবার তাই কোমর বেঁধে মনোনয়নের হিড়িক। মনোনয়ন জমা দেন মীনা দেবী পুরোহিত। তিনি দীর্ঘদিনের কাউন্সিলর, বলা যেতে পারে পোড় খাওয়া নেত্রী। এবারেও প্রার্থী তিনি। পুরো ভোট নিয়েও যথেষ্ট আশাবাদী। নির্বাচনকে নির্বাচনের মতোই দেখছি, তবে মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি প্রার্থীদের কারো কোনো অসুবিধা নেই। 50 নম্বর ওয়ার্ডে জয় নিয়ে 100% নিশ্চিত প্রার্থী সজল ঘোষ। উচ্চ মাধ্যমিকের পর মাধ্যমিকের টেস্ট নিয়েও বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মাথায় ঝুলছে ওমিক্রনের ফাঁড়া। ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হলে যাতে টেস্টের ভিত্তিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন করা যায় সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত মনে করছেন বিশেষজ্ঞরা। 13 থেকে 24 ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে সম্পূর্ণ করতে হবে পরীক্ষা। মাধ্যমিকের প্রশ্নপত্রের কথা মাথায় রেখে টেস্টের প্রশ্নপত্র তৈরির কথা বলা হয়েছে। প্রত্যেক পরীক্ষার প্রশ্নপত্র পর্ষদে মেল করে অথবা সরাসরি পাঠাতে বলা হয়েছে। দেওয়া হয়েছে মেল আইডিও টেস্ট পেপার wppse@gmail.com। মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 31 ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে টেস্ট পরীক্ষা করাতে বলা হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার দুর্ঘটনা ঘটছে চিংড়িঘাটায়। মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠক থেকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, আর একটাও দুর্ঘটনা দেখতে চাই না। কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের দ্বন্দ্বের জেরে দুর্ঘটনা ঘটছে, আর মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। এরপরেই নড়ে চড়ে বসল বিধাননগর পুলিশ।
প্রতি বছরের মতো এবছরও রাজ্য পুলিশের উদ্যোগে পালিত হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। তবে এবার অঙ্গীকার আরও জোরদার। বাড়ানো হবে সিসিটিভি ক্যামেরা, থাকবে স্পিড মিটার ক্যামেরাও। বৃহস্পতিবার সল্টলেক করুণাময়ী থেকে একটি বাইক মিছিলের আয়োজন করে বিধাননগর পুলিশ। নেতৃত্বে ছিলেন বিধাননগর ডিসি ট্রাফিক ইন্দিরা মুখোপাধ্যায়। পথ দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষের ঠিক কী করণীয় সেটা তুলে ধরাই মিছিলের মূল উদ্দেশ্য। বেহালা পশ্চিমে 128 নম্বর ওয়ার্ডে 6 বারের কাউন্সিলর, এই নিয়ে 7 বার ভোটে লড়ছেন। মানুষের পাশে থাকাটাই তার ইউএসপি। এবারে কাউন্সিলর হয়ে এলাকায় ড্রেনেজ ও পানীয় জলের সমস্যা মেটাতে চান 128 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী রত্না রায়। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো বিদেশের খবরের দিকে। মায়ানমারে গত 5 মাসে প্রায় 200 সেনার মৃত্যু হয়েছে, এমনটাই দাবি বিদ্রোহী গোষ্ঠী কোকাংয়ের। গণতন্ত্র ফিরে পেতে তারা লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে আং সান সুচির বিরুদ্ধে নতুন করে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ এনেছে জান্তা সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে মায়ানমারের সেনা অভ্যুত্থানের পর জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে দেশটির বিভিন্ন অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী। এরই মাঝে সেনাদের সরিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করেছে বিদ্রোহী দল কোকাং। তাদের দাবি রক্তক্ষয়ী ওই সংগ্রামে মৃত্যু হয়েছে সেনাবাহিনীর 200 সদস্যর। তাদের দলের 10 সদস্যের মৃত্যু হয়েছে, আহত অর্ধ শতাধিক। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে। নিজের স্কুলে ঢুকে এলোপাথারি গুলি চালালো 15 বছরের এক ছাত্র। অতর্কিত এই হামলায় 3 ছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। 8 জন গুরুতর আহত হয়েছে, এর মধ্যে 2 জনের অস্ত্রোপচার করতে হয়। আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর আহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। জানা গেছে মিশিগানের একটি হাই স্কুলে ঢুকে নিজের সহপাঠীদের দিকে নির্বিচারে গুলি চালাতে থাকে সে। মৃত 3 জনের মধ্যে 2 জন 14 বছর ও 17 বছরের কিশোরী। মৃত আরেক কিশোরের বয়স 16। এই কাণ্ড ঘটানোর পর আত্মসমর্পণ করে ছাত্রটি। অকল্যান্ড কাউন্টি শেরিফ অফিসের তরফে জানানো হয়েছে, ওই ছাত্র গ্রেফতারিতে কোনো বাধা দেয়নি। কী কারণে সে গুলি চালালো তা তদন্ত করে দেখা হচ্ছে। মার্কিন আধিকারিকদের সঙ্গে দ্বিতীয়বারের বৈঠকে আর্থিক সাহায্য দিতে অনুরোধ করল তালিবান। আমেরিকার প্রদেয় হাজার হাজার কোটি ডলার আটকে রয়েছে। সেই আটকে রাখা অর্থই এবার দেওয়ার অনুরোধ আফগানিস্তানের তালিবান সরকারের। শুধু তাই নয়, আফগানিস্তানকে আমেরিকার কালো তালিকা থেকে সরাতেও অনুরোধ জানিয়েছে তালিব সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং আফগানিস্তানের মার্কিন প্রতিনিধি টম ওয়েস্ট। এছাড়াও অন্যান্য পদাধিকারীরাও ছিলেন উপস্থিত। আমেরিকা সেনা প্রত্যাহার করে নেওয়ার পর দুপক্ষের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার বৈঠক হলো কাতারে। আর্থিক বরাদ্দ ছাড়াও রাজনৈতিক, অর্থনৈতিক, মানবাধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। ইউক্রেনের উপর রাশিয়ার সেনা আগ্রাসন নিয়ে এমনিতেই ফুঁসছে আমেরিকা। এই আবহে এবার রাশিয়াকে হুঁশিয়ারি আমেরিকা ও সহযোগী ন্যাটো দেশগুলির। ওয়েস্টার্ন মিলিটারি অ্যালায়েন্সের বৈঠকে মস্কোর সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ এবং আগামী দিনে তাদের উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়েছে। বিশেষত ইউক্রেন সীমান্তে সেনা বৃদ্ধি করা নিয়ে আলোচনা হয়েছে ন্যাটোর বৈঠকে। ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ এবং মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন কড়া ভাষায় বার্তা দেন রাশিয়াকে। স্টোলটেনবার্গ বলেন, রাশিয়া যদি স্বাধীন রাষ্ট্র ইউক্রেনের উপর সেনা আগ্রাসন বন্ধ না করে তাহলে ভারী মূল্য চোকাতে হবে। অন্যদিকে মার্কিন স্টেট সেক্রেটারির হুঁশিয়ারি, মস্কো যেন তাদের কৃতকর্মের পরিণতির জন্য তৈরি থাকে। চীনকে মোকাবিলা করতে এবার অস্ট্রেলিয়াতে মার্কিন ঘাঁটি তৈরি করার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বিষয়ে তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চীনকে মোকাবিলা করার নামে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন বাইডেন। বেশ কিছুদিন ধরেই আমেরিকা এবং চীনের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। বাণিজ্য হোক কিংবা তাইওয়ান ইস্যু, কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। দক্ষিণ চীন সাগরে চীনের বারবারন্ত কমাতে একাধিক পদক্ষেপ নিয়েছে আমেরিকা। বাইডেনের নির্দেশের প্রেক্ষিতে গুয়াম এবং অস্ট্রেলিয়ায় সামরিক ঘাঁটি তৈরি করবে পেন্টাগন। তবে চীনের পাশাপাশি রাশিয়াকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন। মার্কিন সামরিক বাহিনী পূর্ব ইউরোপের জন্য নতুন করে সব ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন বাইডেন।
ডেল্টা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ওমিক্রন। সম্প্রতি এমনই আশঙ্কার কথা শোনালেন দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সংক্রমণের দিক থেকে ডেল্টাকেও ছাপিয়ে যেতে পারে এই নতুন ভ্যারিয়েন্ট। সাম্প্রতিক রিপোর্টে এমনই তথ্য উঠে আসছে। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেসের ডিরেক্টর আদ্রিয়ান পুরেন এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সংক্রমণের দিক থেকে ডেল্টাকে কোন ভ্যারিয়েন্ট ছাপিয়ে যাবে সে বিষয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। হয়তো ওমিক্রনই সেই ভ্যারিয়েন্ট, মত পুরেনের। যদিও তিনি এও বলেন, এ বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাবে না। তবে ওমিক্রনের ক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য খুব বেশি হলে 1 মাস সময় পাওয়া যেতে পারে। টিকা নেওয়া ব্যক্তিদের প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিতে সক্ষম এই ভাইরাস, মনে করছেন পুরেন। হালকা কাশি, জ্বর এবং রাতে ঘাম হওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে ওমিক্রনের সংক্রমণে। নতুন করে লকডাউনের কোনো পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ায়। দেশবাসীকে আশ্বস্ত করে বললেন সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন। উৎসবের মরশুমে আসন্ন ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেশনের কথা মাথায় রেখে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ওমিক্রনের প্রকোপের কথা মাথায় থাকলেও কিছুটা ধীরে সুস্থেই সীমান্তে কড়া বিধিনিষেধ লাগু করা হবে বলে সরকারের পরিকল্পনা রয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, আমরা লকডাউনে ফিরে যেতে চাই না। আমাদের মধ্যে কেউই সেই সময় ফিরে যেতে চান না। সবকিছু নিরাপদভাবে খুলে দিতে আগ্রহী সরকার। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন ওমিক্রন ভাইরাসের প্রভাব ডিসেম্বর মাস পড়ার আগেই ভারী তুষারপাত রাশিয়ার বিভিন্ন প্রান্তে। রাতভর ভারী তুষারপাতের জেরে সেন্ট পিটার্সবার্গ ঢাকা পড়েছে বরফের পুরু চাদরে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গত 24 ঘন্টায় 7.7 কিউবিক মিটার বরফ রাস্তা থেকে সরানো হয়েছে। বরফ সাফাইয়ের কাজে হাজারেরও বেশি লোক নিযুক্ত করা হয়েছে। শুধু সেন্ট পিটার্সবার্গই নয়, আরও অনেক জায়গা বিপর্যস্ত হয়েছে তুষারপাতের জেরে। ভ্লাদিভস্তক এলাকাও বরফাবৃত হয়ে পড়ে। যান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে এর জেরে। চলতি শীতের মরশুমে আরও ভারী তুষারপাত হওয়ার পূর্বাভাসই পাওয়া গেছে সেদেশের আবহাওয়া দফতরের তরফে। সেরা দর্শক এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।